আসসালামু আলাইকুম। চেক ডিসঅনার বা চেক বাউন্স এই কথাগুলো শুনলেই কেমন যেন একটা চিন্তা মাথায় চলে আসে, তাই না? তবে ভয়ের কিছু নেই। আজকের এই আলোচনায় আমরা পুরো আইনি প্রক্রিয়াটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেব। চলুন শুরু করা যাক। ধরুন হাতে একটা চেক আসলো, কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর টাকাটা পাওয়া গেল না, মানে চেকটা বাউন্স করেছে। এমন একটা পরিস্থিতিতে পড়লে দুশ্চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। এটা বেশ সাধারণ একটা সমস্যা হলেও এর আইনি দিকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তবে একদমই ঘাবড়ানোর কিছু নেই। আইন কিন্তু এখানে সুরক্ষার জন্য একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দিয়েছে। চলুন সেই রাস্তাটা ঠিক কি সেটা আমরা এক এক করে জেনে নেই। এই পুরো ব্যাপারটার মূলে আছে একটা আইন, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881। আর এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটাই হল 138 নম্বর ধারা। কারণ এটাই চেক ডিসঅনারকে একটা সাধারণ সমস্যা থেকে বের করে এনে একটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে। আচ্ছা, সহজ কথায় যদি বলি, চেক ডিসঅনার মামলা জিনিসটা আসলে কি? যখন অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকার কারণে বা অন্য কোনো কারণে ব্যাংক চেকটা ফেরত দেয়, তখন হস্তান্তরযোগ্য দলিল আইনের 138 ধারার অধীনে যে মামলাটা করা হয়, সেটাই হলো চেক ডিসঅনার মামলা। আর সবচেয়ে বড় কথা হলো, আইন এটাকে একটা ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ হিসেবেই দেখে। এখন প্রশ্ন হল, এই অপরাধে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে তার শাস্তিটা কি? দেখুন, এর পরিণতি কিন্তু বেশ গুরুতর। আদালতে ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড পর্যন্ত দিতে পারে। শুধু জেলই কিন্তু নয়, এর সাথে যুক্ত হতে পারে একটা বিরাট অঙ্কের আর্থিক জরিমানা। একবার ভাবুন তো, চেকে যে পরিমাণ টাকা লেখা আছে তার 3 গুণ পর্যন্ত জরিমানা করার ক্ষমতা আদালতের আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আদালত চাইলে কিন্তু কারাদণ্ড এবং জরিমানা এই দুটোই একসাথে দিতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে এই বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। এবার আমরা আসব এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এর পূর্বশর্ত আর একেবারে কাঁটায় কাঁটায় মেনে চলার মতো সময়সীমা। এটাকে একটা কাউন্টডাউন ঘড়ির সাথে তুলনা করতে পারেন, যেখানে একটা সেকেন্ডও এদিক ওদিক করার উপায় নেই। একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, সময়সীমার ব্যাপারে আইন ভীষণ কঠোর। মাত্র একদিনের দেরি, ব্যাস, একদিনের দেরির কারণেও কিন্তু পুরো মামলাটাই খারিজ হয়ে যেতে পারে। এখানে ভুলের কোনো ক্ষমা নেই। তাহলে সেই কাউন্টডাউনটা ঠিক কেমন? এখানে 4টা মূল ধাপ। প্রথমে, চেকের ওপর যে তারিখ লেখা সেখান থেকে 6 মাসের মধ্যে চেকটা ব্যাংকে জমা দিতেই হবে। এরপর চেকটা যদি বাউন্স করে তাহলে ঠিক 30 দিনের মধ্যে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। নোটিশ পাঠানোর পর টাকাটা পাওয়ার জন্য আরও 30 দিন অপেক্ষা করতে হবে। এবং সবশেষে, এই সময়ের মধ্যে টাকা না পেলে তার পরের 30 দিনের মধ্যেই আদালতে মামলাটা করে ফেলতে হবে। এই প্রত্যেকটা সময়সীমা একদম অক্ষরে অক্ষরে পালন করতে হয়। সময়সীমা তো জানা গেল, কিন্তু কাজগুলো ঠিক কিভাবে করতে হবে? চলুন এবার মামলা করার জন্য যে অ্যাকশন প্ল্যানটা আছে সেটা দেখে নেওয়া যাক। পুরো প্রক্রিয়াটাকে আমরা 3টা সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথম কাজটাই হলো ব্যাংক থেকে চেকটা ডিসঅনার করিয়ে সেটার প্রমাণ হিসেবে ডিসঅনার মেমো নামের কাগজটা সংগ্রহ করা। এরপরে 30 দিনের মধ্যে একজন আইনজীবীর মাধ্যমে টাকা চেয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। আর শেষ ধাপ হলো, নোটিশ পাওয়ার পরও যদি টাকা না পাওয়া যায় তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে। যে কোনো মামলায় জেতার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? সঠিক প্রমাণ। চলুন দেখে নিই এই মামলার জন্য আমাদের এভিডেন্স কিটে ঠিক কি থাকাটা আবশ্যক। এখানে একটা চেকলিস্ট দেখতে পাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মূল চেকটা আর ব্যাংকের দেওয়া ডিসঅনার মেমো। এই দুটোই হল মামলার একেবারে হার্ট। এর সাথে অবশ্যই লাগবে পাঠানো লিগ্যাল নোটিশের কপি, আর সেই নোটিশ যে পাঠানো হয়েছে তার প্রমাণ হিসেবে ডাক রসিদ। বাকি কাগজপত্রগুলো মামলাটাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন এমন কয়েকটা গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে কথা বলবো, যেগুলো একটা মামলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে, সব চেক কিন্তু এক নয়। আইন অনুযায়ী শুধুমাত্র কোনো বৈধ দেনা বা ঋণ শোধ করার জন্য যে চেক দেওয়া হয় সেটার ক্ষেত্রেই 138 ধারায় মামলা চলে। অন্যদিকে কোনো চেক যদি জামানত বা সিকিউরিটি হিসেবে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এই আইনের আওতায় আসে না। অভিযুক্ত পক্ষ যদি আদালতে এটা প্রমাণ করে দিতে পারে যে চেকটা সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছিল, তাহলে সে কিন্তু মামলা থেকে খালাসও পেয়ে যেতে পারে। একটা কথা মনে রাখা খুব জরুরি, আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য। প্রত্যেকটা মামলার ঘটনা পরিস্থিতি একদম আলাদা হয়। তাই যে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে নেওয়াটাই সবচেয়ে নিরাপদ আর বুদ্ধিমানের কাজ। সবশেষে
একটাই কথা, আজকের এই আলোচনার পর এটা নিশ্চয়ই পরিষ্কার যে নিজের আইনি অধিকার আর সুরক্ষা নিয়ে সচেতন থাকাটা ঠিক কতটা দরকার। আইন জানা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারাটাই কিন্তু নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে বড় উপায়।